বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পথে উপরতলার করিডোরে এসে হাজির হল মিতালি। থামল এসে ভাইয়ের কক্ষের দরজার ঠিক সামনে। নক করল দরজায়। অমনি ভেতর থেকে তাজদিরের গলা ভেসে এলো। সঙ্গে সঙ্গে ইয়েস বলে, ভাইয়া আমি ডেকেছিলে আমায়? এই শব্দ করে দরজা খুলে ভেতরে আসতে বলল তাজদির। ক্যাজুয়াল শার্ট পরে আছে তার ভাই। চুলগুলো এখনও ভিজে। অসময়ে শাওয়ার নিতে দেখে স্বভাবসুলভ প্রশ্ন করল মিতালি, অ্যাকোয়ারিয়ামটা ক্লিন করছিলে বুঝি? কিছুদিন আগেই তো জামাল ভাই এসে ক্লিন করে দিয়ে গেছে। তাজদির হেসে বলল, ওর নামে মাত্র ক্লিন করা হয় না জানিস না? আসেই ছুকছুক কাজ করে চলে যায়। ওর ওপর ডিপেন্ড করলে অ্যাকোয়ারিয়ামে আর মাছ থাকা লাগবে না, দেখা যাবে খালি অ্যাকোয়ারিয়াম পড়ে আছে, মাছ একটাও বেঁচে নেই। মিতালি জানে তার ভাইটা এমনই, একটু ছুকছুক স্বভাবের। একটু না, অনেকটাই বলা চলে। ছোটবেলা থেকে তার ভাই যে কত কিছুতে ওর দোষ ধরত। তাজদির তোয়ালে দিয়ে চুলগুলো ভালো করে মুছতে মুছতে জিজ্ঞাসা করল, তো তোদের কি অবস্থা বলতো? সংসার লাইফ কেমন চলছে? কোনো সমস্যা তো নেই? মিতালি হেসে মাথা নাড়ল, খুশমেজাজে প্রত্যুত্তর করল, আলহামদুলিল্লাহ ভাইয়া, সবকিছুই ঠিকঠাক চলছে। তাজদির আয়নায় নিজের দিকে তাকিয়ে আবার বলল, ঘুরতে যাসনি কোথাও? বিয়ের পর তোকে কোথাও নিয়ে যায়নি পাগলটা? মিতালি লজ্জায় মাথা নুইয়ে ফেলল, চোখ তুলে তাকাল না। কাবিলের সঙ্গে দীর্ঘ ৩ বছরের প্রেমের সম্পর্ক, সেই সম্পর্কে জোর ধরে বিয়ে, তারপর মাত্র ১৫ দিনের সংসার। বোনের লাজুকতা টের পেয়ে তাজদির গলা খাখারি দিল। মিতালি উঁচু গলায় উত্তর করল, কেবল ওর তো কাজের প্রেশার ভাইয়া, তাই আপাতত কোথাও যাওয়া হয়নি তেমন করে। প্রেশার ট্রেশার আমি শুনতে চাইনি, নতুন বিয়ে হয়েছে, কোথাও আলাদা টাইম স্পেন্ড করবি না? শোন, তোদের জন্য একটা ট্রিপ প্ল্যান করেছি আমি। কক্সবাজার যাচ্ছিস তোরা, আগামীকাল রাতে। সব ব্যবস্থা করে ফেলেছি, পাভেলকে জানিয়ে দিস। মিতালির চোখ বড় বড় করে আতকে উঠল। কক্সবাজার? তারপর একটু থেমে বলল, ভাইয়া কক্সবাজার না, অন্য কোথাও যাই। তাজদির ভ্রূ কুচকে প্রশ্ন করল, কেন, কক্সবাজারে কি সমস্যা আছে? একটা সমস্যা, ওখানে পাভেল যেতে রাজি হবে না বোধহয়। তাহলে কোথায় যেতে চাচ্ছিস? আসলে ভাইয়া আমার সিলেট যাওয়ার খুব শখ, যাওয়া হয়নি তো কখনো। ওখানে ঘোরার অনেক স্পটও আছে, তাই চাইছিলাম সিলেট, যদি তুমি বলো। তাজদির বিছানার উপর থেকে ফোন তুলে হাতে নিল, কিছু একটি টাইপ করল, বোধহয় সময় নিয়ে, তারপর বলল, ওকে, সমস্যা নাই, তোদের দুজনের টিকিট ম্যানেজ করে দিয়েছি, আগামীকাল রাতেই রওনা দিচ্ছিস তোরা, ওকে? মিতালি তৎক্ষণাৎ বলল, দুটো না ভাইয়া, 3টে দাও। তাজদির ঘুরে তাকাল, তোরা যাচ্ছিস দুজন, 3টে টিকিট দিয়ে কি করবি? প্রিয়ন্তীকেও সাথে নেব ভাইয়া, পাভেলকে ছাড়া কোথাও যায় না তো, তার বোনকে ছাড়া যেতে রাজিও হবে না। তাজদির গম্ভীর হল, মুখভঙ্গি কঠোর করে বলল, তোদের মাঝে ও গিয়ে কি করবে? ওর তো হাজবেন্ড আছে। এভাবে বলো না ভাইয়া, ছোট থেকেই তো পাভেল ওকে কোলে পিঠে করে মানুষ করেছে, যেখানে যায় বোনকে সঙ্গে নিয়েই যায়, চোখের আড়াল হতে দেয় না ওকে, খুব আদর করে। আর তাছাড়া প্রিয়ন্তীকে ছাড়া আমারও ভালো লাগবে না একা একা। কিঞ্চিত নীরবতা নেমে এলো ঘর জুড়ে। তাজদির জানালার দিকে তাকাল, দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলল, তারপর বলল, আচ্ছা ঠিক আছে, 3টে টিকিটই হবে। রাতের খাবার টেবিলে পরিবেশন করছেন মোহনা বেগম। তাজদির ছাড়া আপাতত বাড়ির সকলেই আছে সেখানে। প্রিয়ন্তী নিজের রুমে গুটিসুটি মেরে বসেছিল, সারাক্ষণ দুপুরে খেতেও নামেনি। ছাদে যা হয়েছে তারপর থেকে ইচ্ছে করে আর রুম ছেড়ে বাইরে বের হয়নি মেয়েটা। বের হলেই যদি লোকটা ওর সামনে পড়ে যায়। একবার তো ঠিকই করেছিল, ভাইয়ার কাছে বলবে আজই তারিককে নিয়ে বাসায় চলে যাবে, ওর ভাই যেখানে থাকুক। এই নিয়ে রাতে ডিনারের পর একান্তে কথাও বলবে ভেবে রেখেছে। তখনই তো ওর ভাবি এক প্রকার জোর করে মেয়েটাকে ঘর থেকে টেনে নিয়ে এলো, এনে বসালো সোজা ডাইনিং টেবিলে। প্রিয়ন্তী মনে মনে দোয়া করছে যেন আজ লোকটা নিচে না আসে। শুনেছে লোকটা সন্ধ্যায় বাইরে গেছিল, তবে ফিরেছে কিনা জানে না। কিন্তু এ বেলায়ও আল্লাহ বোধহয় ওর দোয়াটা কবুল করলেন না। সঙ্গে সঙ্গেই সিঁড়ির দিক থেকে ভেসে এলো সেই পরিচিত পায়ের শব্দ। প্রিয়ন্তীর বুক লাফিয়ে উঠল, চোখ নামিয়ে ফেলল দ্রুত। ঠিক করল খেয়ে সোজা রুমে ঢুকে পড়বে, কারো দিকে তাকাবেই না ও। প্রিয়ন্তীর দাদি ওর পাশে বসে আছেন, কাজের মেয়ে প্লেট সাজিয়ে দিচ্ছে। তাজদির ধীরে এসে চেয়ার টেনে বসল নিজের জায়গায়। বসতে বসতে বোনকে জিজ্ঞাসা করল, তো তোদের কি অবস্থা বলতো? সংসার লাইফ কেমন চলছে?
কোনো সমস্যা তো নেই? সারাক্ষণ ব্যস্ততায় পাভেলকে বললেও প্রিয়ন্তীকে বলা হয়ে ওঠেনি মিতালির। মেয়েটা রুম ছাড়েনি দুপুর থেকে, বলবে কি করে? ভাইয়ের কথার পিঠে প্রিয়ন্তীকে উদ্দেশ্য করে বলল, কাল রাতে রেডি হয়ে থেকো, ব্যাকপ্যাক গুছিয়ে গেছিয়ে নিয়ে। প্রিয়ন্তীর হাত মাঝপথে থেমে গেল, চামচটা প্লেটের ওপর রেখে ধীরে ধীরে ভাবির দিকে তাকাল। ও খুশি হল, মনে মনে হয়তো বাসায় যাওয়ার কথা বলছে। উৎফুল্লতায় জানতে চাইল, তবে বাসায় যাচ্ছি নাকি ভাবি? মিতালি হেসে বলল, না, আমরা সিলেট যাচ্ছি, আমি, তোমার ভাইয়া আর তুমি। প্রিয়ন্তী একবার ভাইয়ার দিকে একবার ভাবির দিকে তাকাল, অবুঝের মতো। হানিমুন নাকি? তো তোমরা দুজন যাচ্ছ, ঠিক আছে, মাঝখানে আমি কে, কি করব? আমি যাব না ভাবি, তোমরাই যাও। তোমাকে ছাড়া তোমার ভাই যাবে না, আর আমারও ভালো লাগবে না তোমাকে ছাড়া। প্রিয়ন্তী মাথা নাড়ল, খেতে খেতে বলল, কাপলদের মাঝে আমি কে, কি করব? একা একা লাগবে, তার চেয়ে ভালো আমি বরং দাদিকে নিয়ে বাসায় চলে যাই, তোমরাই যাও। এতক্ষণ চুপ করে থাকা মোহনা বেগম এবার বললেন, ও তো ঠিকই বলেছে, একা গিয়ে বোরিং হবে মেয়েটা। তারপর দাদির দিকে তাকিয়ে বললেন, তাহলে আপনিও যান না ওর সঙ্গে মা, ওই একটু ঘুরেও এলেন। মিতালি তাড়াতাড়ি বলে উঠল, আচ্ছা মা, আমরা সবাই মিলে যদি যাই তাহলে কেমন হয় বলো তো? এই সুযোগে ফ্যামিলির সবাই একসঙ্গে টাইম স্পেন্ড করাও হবে, ঘুরাও হবে, তাই না ভাইয়া? ডান দিকে প্রসারিত করে বোনের দিকে চাইল তাজদির। বোঝা গেল প্রশ্নটা তার একটা পছন্দ হয়নি। প্রিয়ন্তীর দাদি তখন বললেন, এই বুড়ো বয়সে আমি তোমাগোলগে গিয়ে কি করমু? তোমরা দুইটা জামাই বউ মিলার লঙ্গলীলা করবা, আর আমি বসে বসে আমার জামাইয়ের কথা মনে কইরা কানমুম? এই বুড়ো বয়সে আমি আমার জোয়ান স্বামীর কথা মনে কইরা কানতে তারমু না। আমি বাপু গেলে সোজা বাড়ি, আর কোথাও না। উপস্থিত সকলে হেসে উঠল সুফিয়া বেগমের কথায়, তবে শান্ত রইল তাজদির। মিতালি মজা করে বলল, তখন এত দুঃখ পাইলে আগে বলতা, তোমার জন্য নতুন একটা জামাই বুক করে রাখতাম দাদি। এবার মোহনা বেগম বললেন, শোন, আমি বলি কি, আমি আর মা ওই না হয় বাসায় থাকি, আজার না হয় তোদের সঙ্গে যাক, প্রিয়ন্তীরও তখন আর একা একা লাগবে না। মিতালি উচ্ছ্বাসিত হয়ে চেঁচিয়ে উঠল, আইডিয়াটা কিন্তু মন্দ না মা, প্লিজ ভাইয়া চলো আমাদের সঙ্গে, প্লিজ না করো না। পাভেলও সায় জানাল, হ্যাঁ ভাইয়া চলুন, এমন সুযোগ তো বারবার আসে না, এই সুযোগে আপনাদের ভাইবোনদেরও আলাদা সময় কাটানো হবে, আর আমাদেরও। মনে মনে দোয়া দুরুদ চোপছে প্রিয়ন্তী, লোকটা যেন মুখ খুলেই বলে আমি যাব না, তোমরাই যাও। ভয়ের জন্য ইতিমধ্যে 2 রাকাত নফল নামাজও মানত করে বসেছে মিতা। বুকের ভিতরটা ধুকপুক করছে মিতালির, চোখ জল জল করছে উত্তেজনায়। অন্যদিকে প্রিয়ন্তীর ভেতরটা শুকিয়ে কাঠ। একদিকে একজন প্রখর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে ভাইয়ের মুখ থেকে হ্যাঁ শুনতে, অন্যদিকে আরেকজন রীতিমতো দোয়া পড়তে পড়তে শেষ। এ বেলায়ও আল্লাহ বেচারি প্রিয়ন্তীর দোয়া কবুল করলেন না। মুখ খুলল তাজদির, জানাল, আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল সবাই রেডি হয়ে থাকিস। প্রিয়ন্তীর মুখটা পুরোপুরি চুপসে গেল, মলিন মুখে বসে বসে মনে মনে বলল, নামাজ ক্যান্সেল, পড়বে না ও আল্লাহ, আজ বোধহয় ওর সঙ্গে ভারী রেগে আছেন। মিতালি লাভ খেয়ে উঠল সঙ্গে সঙ্গে, ভাইয়া কি করে যাব আমরা? স্লিপার কোচে। রাত 12টায় বাসে উঠব, ইনশাল্লাহ সকাল 7টার দিকে সিলেট নামব। বাস শব্দটা শুনেই মিতালির মুখটা এক মুহূর্তে চুপসে গেল। মেয়েটা বাসে উঠলেই যে বমি করে, এই কথা ঘরের সবাই জানে। তাজদিরও বুঝে ফেলল, তাই স্বাভাবিক গলায় আশ্বস্ত করে বলল, স্লিপারে বমির চান্স থাকে না, সারা রাত ঘুমিয়ে যাবি, তাছাড়া বমির ওষুধ খেয়ে নিস। তারপর হঠাৎ চোখ তুলে প্রিয়ন্তীর দিকে তাকিয়ে শামিল স্বরে জিজ্ঞেস করল, তুমি প্রিয়ন্তী? আপনার আবার রাস্তাঘাটে যত্রতত্র বমি করার অভ্যেস নেই তো? প্রিয়ন্তী মাথা নামিয়েই রইল, এই লোকটার সঙ্গে কথাই বলবে না, এই পণ করে বসেছে, কথা বাড়ালেই যে বিপদ। এবারও ওর হয়ে জবাব দিল পাভেল, না ভাইয়া, ওর বাসে বমি করার অভ্যেস নেই। পরের দিন রাতে ব্যাগ ট্যাগ সব আগে থেকেই গুছিয়ে রেখেছে মিতালি, তারপরও ভালো করে একবার চেক করে নিল শেষবারের মতো। পাভেল ইতিমধ্যে নেমে গেছে লাগেজ নিয়ে, যেতে যেতে প্রিয়ন্তীর লাগেজও তুলে নিয়েছে। ভাইকে কত করে বলল প্রিয়ন্তী সে যাবে না, কিন্তু ওর ভাই শুনলে তো, জোর করে মেয়েটাকে সঙ্গে করে নিচে নামল। রাত 11:30টার দিকে 4 জন একসাথে গাড়িতে উঠল। গন্তব্য ঢাকা আরামবাগ। প্রিয়ন্তী চুপচাপ বসে আছে, কোলের ওপর হ্যান্ডব্যাগটা শক্ত করে ধরে। আরামবাগে পৌঁছে ওরা বাসে উঠবে, রাত 12টার ইম্পিরিয়াল এক্সপ্রেসের টিকিট কেটে। তাজদির, ঠিক 12টায় ছাড়বে বাস।
বাসে ওঠার আগে মিতালিকে বমির ওষুধ খাওয়ানো হলো। হালকা বিস্কুট, পানি, শুকনো খাবার নিল পাভেল। তারপর 4 জন একসাথে বাসে উঠল। মিতালি আর পাভেলের জন্য কাপল বেড বুক করেছে, আর ওদের দুজনের জন্য 2টো সিঙ্গেল সিট, তাজদির নিচে আর ঠিক তার বরাবরের ওপরেরটা প্রিয়ন্তীর। মিতালি আর পাভেল নিজেদের বেডে ঢুকে পড়ল। প্রিয়ন্তী একবার ওর কাছে এসে পুনরায় ভাইয়ার সিটের ওখানে নক করল, একবার ভাবির কাছ থেকে এয়ারপড নিল, এরপর পা বাড়াল নিজের সিটের দিকে। তাজদির ইতিমধ্যে নিজের সিটে ঢুকে পড়েছে। নিজের সিটের পর্দাটা একটু ফাঁকা ছিল, ভেতরে মৃদু আলোয় দৃশ্যমান অনেকটাই। সেই ফাঁকা জায়গা দিয়ে প্রিয়ন্তীর চোখে পড়ল ভেতরে তাজদির নিজের টি-শার্টটা বদলাচ্ছে। এক টানে খুলে ফেলল গা থেকে সেটা। প্রিয়ন্তীর পা দুটো অজান্তেই থেমে এলো মাঝপথে। লোকটার শরীরটা পুরোটা দেখা না গেলেও আবছা আলোয় একটা স্পষ্ট অবয়ব বোঝা যাচ্ছে। শক্তপোক্ত বিশাল একটা দেহ। লোকটা দেখতে যেমন দৈত্যের মতো লম্বা, শরীরটাও বানিয়েছে ঠিক তেমন, তবে ওপর থেকে দেখে বোঝা যায় না সেসব। ফ্যালফ্যাল করে চেয়ে রইল প্রিয়ন্তী। ওর ধ্যান ভাঙল তাজদিরের ভ্রু কুচকে তাকানোতে। মেয়েটা দিক দিদিক শূন্য হয়ে ঝুলে রইল যেন মাঝপথে। ইস, সবসময় ওর সামনেই কেন এমনটা হয়? কেন 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 এমন সময় এখনই তাকাতে হলো লোকটাকে? সমিত ফিরতেই দ্রুত ওপরে উঠে নিজের বেডে ঢুকে পড়ল প্রিয়ন্তী। ওড়নাটা মাথা থেকে সরিয়ে রাখল একপাশে। এরপর বড় বড় শ্বাস নিল কয়েকবার। বুকের ভেতরটা ধুকপুক করছে, আচরান করছে। ছি, লোকটা কি ভাববে ওকে? ঠিক তখনই পাশে থাকা ফোনটা ভাইব্রেট করে উঠল, স্ক্রিনে আলো জ্বলে উঠল। অমনি মেসেঞ্জারে একটা নোটিফিকেশন শো করছে, ফ্রম তাজদির সিদ্দিক আজান। একমাত্রই এলো মেসেজটা। প্রিয়ন্তীর হাত কেঁপে উঠল, সেই কাঁপুনিতে ফোনটাও কাঁপল। দীর্ষে দোনামোনা করল কয়েকবার। লোকটা ওকে মেসেজ পাঠিয়েছে, এই প্রথমবার লোকটা ওকে কোনো মেসেজ পাঠিয়েছে। কাঁপা কাঁপা হাতে মেসেঞ্জার খুলল, ঢুকল চ্যাটে। দেখতে পেল 1 মিনিট আগে লোকটা লিখেছে, কি মিস প্রিয়ন্তী, বাচ্চার বাবাকে খুব বেশি মিস করছেন বুঝি? আগে বললেই পারতেন একসাথে ঘুমিয়ে ঘুমিয়ে যেতে চান, তাহলে না হয় আমার আর আপনার ভাই ভাবির মতোই আমাদের জন্য একটা কাপল সিট বুক করতাম। প্রিয়ন্তীর মাথা ঝিঝি করে উঠল। ছি, লোকটার কি বলে এসব? মনে মনে নিজেকেই গালি ছড়ল। এই যাত্রায় ও করছি এমন নির্লজ্জের মতো কাজ কেন? ওভাবে ওকে ঝুঁকিয়ে মারতে গিয়েছিলি তখন, নির্লজ্জ মেয়ে কোথাকার। এরপর ভাবল, এরকম একটা নির্লজ্জ লোক আশেপাশে ঘুরঘুর পড়লে তো অত নির্লজ্জ হবেই। ঠিক তখনই টুং শব্দে কেঁপে উঠল ফোনটা আবারও। আপনি চাইলে এখনও ডাবল বেডের অ্যারেঞ্জ করা যায়, করব নাকি? প্রিয়ন্তী ফোনটা বুকে চেপে ধরল, গাল দুটো আগুনের মতো জ্বলছে। সিদ্ধান্ত নিল এই অসভ্য লোকটাকে আর 1 সেকেন্ডও সহ্য করবে না।